বোর্ডে এমন একটা মাস্টার স্ট্রোক খেলেছে যে সমস্ত এখন আক্ষরিক অর্থেই অন্ধ হয়ে গেছে। মাত্র 20 দিনের মাথায় সেই ব্লকের স্ট্র্যাটেজিকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিয়ে ঠিক এই ক্রিটিক্যাল মুহূর্তেই পাহাড়ের মতো পাশে এসে দাঁড়িয়েছে। ঈদ মোবারক। তবে এই রমজানের ঈদের ঈদ মোবারক দিচ্ছি না, একটু আগে ভিন্ন একটা ঈদ মোবারক দিচ্ছি। আমি যে দাবি করছে সেই দাবির পক্ষে একটা এভিডেন্সমূলক অবস্থান আমার মনে হয় যে এখানে তৈরি হয়েছে। জামাত এনসিপি আন্দোলন কত প্রকার ও কি এবং জামাতের প্রচার প্রচারণা এর শক্তি কতটা বিএনপি হারে হারে টের পেল। জামাত কিন্তু আন্দোলন এখন কিন্তু শুরুই করেনি, জাস্ট ট্রেলার দেখিয়েছে, তাতেই বিএনপি অবস্থা খারাপ। আর এই চুক্তি অনুসারে আমি বাধ্য হয়ে কাজ করছি। আপনাকে স্যালেন্ডার করতে হবে জনতার কাছে স্যালেন্ডার করে আপনি বলতে হবে যে আমি বাধ্য, এগুলা এত বড় মুনাফিকি কাজ আপনি করতে পারেন না। আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে ভুল চালের মাসুল কতটা ভয়ঙ্কর হতে পারে তার এক জীবন্ত এবং রুদ্ধশ্বাস উদাহরণ হয়ে উঠেছে বর্তমান বাংলাদেশ। সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নেব। বাণিজ্য চুক্তি আমরা যদি দেখি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি না এটা না করে নেন। শিলং সালাউদ্দিন যতই হ্যাডম দেখায় পুরো হ্যাডম পোলাপাত জয় বাংলা করে দিচ্ছে স্টেডিয়ামে, তার ছবি ভাইসে উঠেছে স্টেডিয়ামের স্ক্রিনে, আর সবাই আওয়াজ দিতেছে বুয়া বুয়া বুইলা। বিড়ালের মতো 100 বছর না বেঁচে আমি বাঘের মতো একদিন বেঁচে যাব। প্রশাসন চুরি করে বসে থাকুক না, আপনারা আমাদের মতো সাধারণ শিক্ষার্থীকে এভাবে যা ইচ্ছা তা ডিসিশন দিয়ে দিবেন, এটা তো আমরা মেনে নিব না। তারা তাদের দখল বাণিজ্যকে টিকিয়ে রাখার জন্য, তাদের আধিপত্য বিস্তারকে কায়েম করার জন্য তারা এই ধরনের ঘটনাগুলো ঘটায়। কিন্তু ছাত্রদল, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এদের যে সীমাহীন চাঁদাবাজি, সীমাহীন ধর্ষণ, খুন, রাহাজানি, ছিনতাই, দখল, এগুলো সম্পর্কে তিনি কোনো এগুলো চোখে দেখেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে ভুল চালের মাসুল কতটা ভয়ঙ্কর হতে পারে তার এক জীবন্ত এবং রুদ্ধশ্বাস উদাহরণ হয়ে উঠেছে বর্তমান বাংলাদেশ। একটা সময় মনে হচ্ছিল আমেরিকা ছাড়া যেন ঢাকার এক মুহূর্তও চলছিল না। ওয়াশিংটনকে খুশি করতে তাদের গুড বুকে নাম লেখাতে গিয়ে রীতিমতো তাড়াহুড়ো করে ৪৫,০০০ কোটি টাকার এক বিশাল এবং প্রশ্নবিদ্ধ বোয়িং চুক্তিতে সই করেছিল বাংলাদেশ। শুধু বিমান কেনাই নয়, আমেরিকার সাথে এমন কিছু অসম চুক্তিতে সই করা হয়েছিল যা নিয়ে খোদ কূটনৈতিক মহলেই চরম বিস্ময় তৈরি হয়েছিল। সমালোচকরা অত্যন্ত কড়া ভাষায় বলেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মূলত বাংলাদেশকে আস্ত গিলে খাওয়ার জন্য আমেরিকার পেটে ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু আমেরিকার দালালি করতে গিয়ে সবচেয়ে বড় এবং আত্মঘাতী এবং অপরিণামদর্শী ভুলটি করা হয়েছিল মধ্যপ্রাচ্যের ফ্রন্টে। ওয়াশিংটনকে তুষ্ট করতে গিয়ে ইরান এবং মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাকর পরিস্থিতিতে তেহরানের বিপক্ষে সরাসরি স্টেটমেন্ট দিয়ে বসেছিল ঢাকা। আন্তর্জাতিক কূটনীতিতে এমন অপরিপক্ক সিদ্ধান্তের ফলাফল কি হতে পারে তা এখন সবারই জানা। হরমুজ প্রণালীর মতো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং স্পর্শকাতর জলপথে আটকে দেওয়া হয়েছে বাংলাদেশের জাহাজ। এত কিছুর পরও কি আমেরিকার মন গলেছে? এত বিশাল অঙ্কের বোয়িং কিনে অসম চুক্তিতে সই করে এবং ইরানের মতো পরাশক্তির বিরাগভাজন হয়েও কি IMF এর কাছ থেকে কাঙ্ক্ষিত উদ্ধার প্যাকেজ পাওয়া গেছে? উত্তর হলো একদমই না। এত তেল মেরে এত তোষামোদি করার পরও IMF এর সদর দপ্তর থেকে ঢাকাকে চরমভাবে প্রত্যাখ্যাত করা হয়েছে। 2 পয়সাও লোন বা বেইল আউট ফান্ড ছাড় করেনি তারা। ওয়াশিংটন মূলত ঢাকাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে। আর যখন বাংলাদেশের দিকে তাকাবেন তখন দেখবেন এক ভয়ঙ্কর অর্থনৈতিক মৃত্যুফাত। দেশে তীব্র ডলার সংকট, কলকারখানা চালানোর মতো পর্যাপ্ত গ্যাস নেই, কৃষকের মাঠে দেওয়ার মতো সার নেই এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের চরম সংকট। এই চতুর্মুখী এবং সর্বগ্রাসী সংকটের মধ্যে সরকার রীতিমতো খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে বলছেন, এই ডলার, গ্যাস, সার আর তেলের সংকট যদি আগামী কয়েক মাসের মধ্যে সামাল দেওয়া না যায় তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা এই সরকারের টিকে থাকাই মুশকিল হয়ে পড়বে। দেশে এক চরম জনরোষ এবং অরাজকতা তৈরি হওয়া এখন কেবলই সময়ের ব্যাপার। ঠিক এমন এক খাদের কিনারায় দাঁড়িয়ে পিঠ যখন আক্ষরিক অর্থেই দেয়ালে ঠেকে গেছে তখন খবর এলো এক আকস্মিক এবং চরম নাটকীয় কূটনৈতিক সফরের। যে চীনকে গত কয়েক মাস ধরে চরম অবজ্ঞা ও অবহেলা করে দূরে সরিয়ে রেখে কেবল আমেরিকার দালালি করেছিল সরকার, মাত্র 2 মাসের মাথাতেই নিজেদের অস্তিত্ব বাঁচাতে সেই চীনের কাছেই ধর্ণা দিতে বাধ্য হচ্ছে ঢাকা। 3 দিনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার দুপুরে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি তার প্রথম আনুষ্ঠানিক চীন সফর। এই সফরে তার
তার প্রধান সঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গত এপ্রিলের শুরুতেই ভারত সফর শেষ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী। সেই সফরের মাত্র 1 মাসের ব্যবধানে হঠাৎ করে বেইজিংয়ে ছুটে যাওয়াকে নিছক কোনো রুটিন সফর হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। এটি মূলত ওয়াশিংটন এবং দিল্লির বলয় থেকে বেরিয়ে নিজেদের অর্থনৈতিক পঙ্গুত্ব ঘোচাতে এক মরিয়া কূটনৈতিক ভারসাম্য বা স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং রক্ষা করার শেষ চেষ্টা। বুধবার বেইজিংয়ের গ্রেট হলে চীনের দুদে এবং ধূর্ত পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে এক রুদ্ধদ্বার দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। এই বৈঠকটি মূলত বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ। ঢাকা এই বৈঠকে এমন কিছু এজেন্ডা নিয়ে যাচ্ছে যা তাদের বর্তমান অর্থনৈতিক দম বন্ধ অবস্থা থেকে মুক্তি দিতে পারে কিংবা মুক্তি না পেয়ে পতনও ঘটাতে পারে। বৈঠকের টেবিলে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে জ্বালানি সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণ। ডলার সংকটে যখন দেশের গ্যাস ও তেল আমদানি বন্ধের উপক্রম, তখন চীনের কাছ থেকে বিশেষ সুবিধায় জ্বালানি বা ডিফাল্ট পেমেন্টের কোনো সুযোগ পাওয়া যায় কিনা তা নিয়ে মরিয়া চেষ্টা চালাবে খলিলুর রহমান। এর পাশাপাশি মংলা বন্দরের আধুনিকায়ন, গুয়াংজু চট্টগ্রাম এবং সাংহাই চট্টগ্রাম সরাসরি কার্গো ও যাত্রী ফ্লাইট চালু করার মতো কৌশলগত কানেক্টিভিটি ইস্যুগুলো জোর পাবে। এমনকি চরম ডলার সংকটের এই সময়ে রপ্তানি আয় বাড়াতে চীনে সরাসরি কাঁঠাল রপ্তানির মতো কৃষিপণ্য বাণিজ্যের বিষয়গুলোকেও টেবিলে তোলা হবে। চীনের যেসব শ্রমঘন শিল্প বা ইন্ডাস্ট্রি এখন অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে, সেগুলোকে বাংলাদেশে স্থানান্তরের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবও দেওয়া হবে। আর বরাবরের মতোই রোহিঙ্গা সংকটের এক টেকসই সমাধানের জন্য বেইজিংয়ের সরাসরি চাপ প্রয়োগের বিষয়টিও উত্থাপন করবেন খলিলুর রহমান। শুধু অর্থনৈতিক অস্তিত্ব রক্ষাই নয়, আন্তর্জাতিক কূটনীতিতে নিজেদের অবস্থান শক্ত করতে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে চীনের ভেটো ক্ষমতা সম্পন্ন সমর্থনও জোরালোভাবে চাওয়া হবে এই বৈঠকে। কিন্তু চীন কি এত সহজে সব মেনে নিবে? যে দেশকে 2 মাস ধরে অবজ্ঞা করা হয়েছে, তারা কি বিনা স্বার্থে উদ্ধারকর্তা সাজবে? আন্তর্জাতিক রাজনীতিতে ফ্রি লাঞ্চ বলে কিছু নেই। চীন অত্যন্ত ঠান্ডা মাথায় এবং সুকৌশলে তাদের ঘুঁটি সাজিয়েছে। ওয়াং ই খুব ভালো করেই জানেন ঢাকা এখন চরম বিপদে আছে এবং তাদের বার্গেনিং পাওয়ার বা দর কষাকষি করার ক্ষমতা এখন শূন্যের কোঠায়। তাই এই সুযোগে চীনের অন্যতম বড় উন্নয়ন অংশীদার হিসেবে তারা তাদের নিজেদের স্বার্থগুলো কড়ায় গণ্ডায় আদায় করে নেবে। বেইজিং এই বৈঠকে সবচেয়ে বেশি চাপ দেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উপর। ভারতের আপত্তির কারণে যে তিস্তা প্রজেক্ট দীর্ঘদিন ধরে ঝুলে আছে, চীন এখন সেটি তাদের হাতে তুলে দেওয়ার জন্য ঢাকাকে এক প্রকার বাধ্য করতে পারে। একই সাথে শি জিনপিং এর স্বপ্নের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশকে আরো গভীরভাবে যুক্ত করার জন্য কৌশলগত চুক্তি সইয়ের প্রস্তাব দেবে। ঢাকা যদি চীনের কাছ থেকে অর্থনৈতিক লাইফলাইন চায়, তবে তাদের চীনের এই মেগা প্রজেক্টগুলোর বলয়ে প্রবেশ করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই সফরটি মূলত একটি গ্রাউন্ড ওয়ার্ক বা মাঠ প্রস্তুত করার কাজ। এই রুদ্ধদ্বার বৈঠকেই নির্ধারিত হবে পরবর্তী এবং সবচেয়ে বড় ভূরাজনৈতিক চাল। জানা গেছে ওয়াং ই এর সাথে এই বৈঠকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অত্যন্ত হাই প্রোফাইল সম্ভাব্য চীন সফর নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ধারণা করা হচ্ছে আগামী জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথমার্ধের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের রেড কার্পেটে পা রাখতে পারেন। আমেরিকার উপর অতি নির্ভরশীলতা যে একটি রাষ্ট্রকে কতটা অসহায় এবং খাদের কিনারায় ঠেলে দিতে পারে, ঢাকা আজ তার সবচেয়ে বড় প্রমাণ। অস্তিত্বের এই চরম সংকটে বেইজিংয়ের ড্রাগন কি ঢাকাকে উদ্ধার করবে, নাকি নতুন কোনো ভূরাজনৈতিক ঋণ ফাঁদে আটকে ফেলবে? তিস্তার পানি, বোয়িংয়ের ঋণ আর হরমুজের আটকে পড়া জাহাজের এই ভয়ঙ্কর ত্রিভুজে আটকে পড়া বাংলাদেশের আগামী দিনগুলো যে এক চরম শ্বাসরুদ্ধকর পলিটিক্যাল থ্রিলারের জন্ম দিতে যাচ্ছে তা এখন দিবালোকের মতোই স্পষ্ট। দিল্লির ভ্রুকুটি আর ওয়াশিংটনের প্রতারণা এড়িয়ে বেইজিংয়ের এই নতুন সমীকরণেই হয়তো নির্ধারণ করে দিবে বর্তমান সরকারের, তারেক রহমানের সরকারের, বিএনপির সরকারের চূড়ান্ত ভাগ্য। 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পরে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখলে নেবার জন্য যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল, এই তাণ্ডবের একটা ঢেউ লেগেছিল শামসুন্নাহার হলে। শামসুন্নাহার হলের এই ঘটনা সারা বাংলাদেশকে হতবাক করে দিয়েছিল। ছাত্রদলের নেতাকর্মীরা হলের ভিতরে জোরপূর্বক ঢুকে ছাত্রীদের শ্লীলতাহানি, তাদের সাথে অশোভন আচরণ, অঙ্গভঙ্গি, এমনকি ধর্ষণের মতো ঘটনা ঘটায়। সেটা নিয়ে সারা দেশ প্রতিবাদ এবং তোলপাড়ে ফেটে পড়ে। ঠিক সেরকমই একটা ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে গত রাত্রে, যে ঘটনাটি দেখে বাংলাদেশের সাধারণ মানুষ, অভিভাবকেরা, ছাত্রছাত্রীরা যার পণ্যায় হতাশ হয়েছে। ঘটনাটা কি ঘটেছে? এই গত 2 দিন আগে তিতুমির কলেজের ছাত্রী হোস্টেলে ছাত্র রাজনীতি নিষিদ্ধে সেখানের ছাত্রীরা একটি প্রতিবাদ মিছিল বের করে। এই প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ করার কারণে তিতুমির কলেজের প্রশাসন
তারা 3 জন ছাত্রীকে বহিষ্কার করে, অন্যায়ভাবে বহিষ্কার করে। এই বহিষ্কারকৃত কারা? যারা ছাত্র রাজনীতি, তিতুমির কলেজের ওই নারী হোস্টেলে ছাত্র রাজনীতি চায় নাই, প্রতিবাদ করেছে, এদের 3 জনকে প্রশাসন বহিষ্কার করেছে। আচ্ছা, এখন বিপত্তিটা ঘটেছে এই বহিষ্কার করার পরে যাদের সহপাঠীদের বহিষ্কার করেছে, যারা ওই আন্দোলনের ছিল, তারা স্বাভাবিকভাবে একটু প্রতিবাদে ফেটে পড়বে, এটাই তো স্বাভাবিক। এই মেয়েরা প্রতিবাদ করেছে, ওই 3 জন ছাত্রীকে বহিষ্কার করার প্রতিবাদে একটা প্রতিবাদ সমাবেশ বা মিছিল বা বিক্ষোভ, যাই হোক, হল রুমের সামনে, ছাত্রী হলের সামনে করেছে। এর কিছুক্ষণের ভিতরে তিতুমির কলেজের যে ছাত্র দলের ছেলেপেলেগুলো আছে, তারা হলের ভিতরে ঢুকে পড়ে এবং ছাত্রীদের দিকে আস্তে আস্তে তারা এগিয়ে আসে। ভয়ঙ্কর ব্যাপার, একটু খেয়াল করবেন। কিন্তু ছাত্রদল কেন হঠাৎ করে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের কাণ্ড কারখানাগুলো তারা ঘটানোর চেষ্টা করছে এবং অনেকটা পায়ে পাড়া দিয়ে তারা একটা ক্লাস বাঁধানোর চেষ্টা করছে, এটি কিন্তু প্রত্যেকের কাছে পরিষ্কার। তারা তাদের দখল বাণিজ্যকে টিকিয়ে রাখার জন্য, তাদের আধিপত্য বিস্তারকে কায়েম করার জন্য তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। এখন এখানে তারা ছাত্রীদের দিকে যেভাবে তেড়ে আসলেন এবং মব করতে করতে যে এগিয়ে আসলেন, এগিয়ে এসেই শুধু ক্ষান্ত হন নাই, মেয়েরা তখন আস্তে আস্তে ছাত্রী হোস্টেলের দিকে যখন ফিরে আসছে ওদের দেখে, কারণ এদের মনে তো ভয় আছে, প্রত্যেকেই 92 সালের ওই ক্ষত কেউ তো ভুলতে পারে নাই, প্রত্যেকের ভিতরে এই ক্ষতের দাগ এখনো দগদগ করে জ্বলছে। মেয়েরা একটু পিছিয়ে আসছে। ছাত্র দলের একটা ছেলে, দেখুন তার ভাষাটা একটু শুনুন, সে কি বলছে মেয়েদেরকে, ভিডিওটা একটু দেখুন। কোন মায়ের সন্তান এই ধরনের গালিগালাজ বা কোনো ছাত্রী হোস্টেলের সামনে গিয়ে করার দুঃসাহস দেখাবে, এটা কল্পনা করা যায়? এটা কাদের দ্বারা সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে শুধু এর ভিতরে নৈতিকতা, মনুষ্যত্ব এগুলো না থাকার কারণে। মনুষ্যত্ব, বিবেকবোধ সম্পূর্ণ কোনো মানুষ, কোনো ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে নারীর সাথে এই ধরনের আচরণ করতে পারে? আমরা ইদানিং সম্প্রতি দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী, তিনি এতটাই নারী অধিকারের প্রতি সচেষ্ট যে পোলাওকে কেন মরক পোলাও বলা হয়, কেন সেটাকে মুরগি পোলাও বলা হচ্ছে না, এখানেও তিনি জেন্ডার ডিসক্রিমিনেশন খুঁজে পাচ্ছেন। এগুলো আসলে মাথায় সমস্যা হয়ে গেলে তখন তার অন্য কোনো কিছু বলা থাকে না। তো এই নারী, তিনি এখন এগুলো শুনবেন না, দেখবেন না। তার এখন অন্যতম একজন সহযোগী আছে, জি টিভিতে বসে যিনি মুখ ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে, যিনি সমস্ত কিছু বাদ দিয়ে সবকিছু না দেখে কাঠের চশমা পরে তিনি শুধু অন্যদের দোষ খুঁজে পান, আর ছাত্রদল বিএনপি এদের দোষ মোটে কোনো দোষ খুঁজে পান না। এবং সারা দেশে কে কোথায়, বিএনপি এবং ছাত্রদলের বাইরে কে কোথায় একটু জোরে কাশি দিল, একটু জোরে দূষিত বায়ু ছাড়লো, এটা নিয়ে তিনি টকশোতে বসে যান। কিন্তু ছাত্রদল, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এদের যে সীমাহীন চাঁদাবাজি, সীমাহীন ধর্ষণ, খুন, রাহাজানি, ছিনতাই, দখল, এগুলো সম্পর্কে তিনি কোনো এগুলো চোখে দেখেন না। এবং নারীদের যে শ্লীলতাহানি করা হয়, নারীদের যে এইভাবে গালিগালাজ করা হয়, এটিও ওই দুই নারীবাদী তিনি চোখে দেখেন না, শুনতে পান না। এরা যখন বলে যে তারা নারীর অধিকার নিয়ে কথা বলছে, তখন এদের সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। যাই হোক, এই যে ছেলেটা নারীদেরকে এইভাবে গালিগালাজ করলো, এদের সাহসের উৎস কোথায়? সাহসের উৎস তো দরকার। এই সাহসের উৎস এমন একটা জায়গায় ও জানে যে ওর কিচ্ছু হবে না। এই তিতুমির কলেজের এই নারীদের শুধু গালিগালাজ কেন? গালিগালাজ তো মামুলি ব্যাপার ওদের জন্য। যদি এইখানে সবাই মিলে এসে উপর উপর এদেরকে রেপ করে, তবুও এদের কোনো বিচার হবে না, কারণ এদের ক্ষমতার একটা উৎস আছে। কোথায় উৎস? এই দেখুন তার উৎসটা কোথায়, দেখুন তো ছবিটা কার সাথে। সন্ত্রাসী মনোভাবাপন্ন ছাত্রদেরকে এই জাতীয় লোকগুলো শেল্টার দেয়, তাদেরকে পেট্রোনাইজ করে এবং তাকে আবার পেট্রোনাইজ করে আরেকটু উপর থেকে। তখন সে তো নারী কেন, পৃথিবীর কোনো কিছুকেই তো সে তোয়াক্কা করবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। শুধু তাই নয়, তাদের যে ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং তাদের যে বিচারহীনতার সংস্কৃতি, তারা যা কিছু করে পার পেয়ে যেতে পারে, এর আরো একটা উদাহরণ আমি দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে সেখানে কি হয়েছে আপনারা জানেন যে শাহবাগ থানার ভিতরে সাংবাদিকদেরকে মারধর করা হয়েছে না, 14-15 জন সাংবাদিককে। এর প্রতিবাদে সাংবাদিকরা ছাত্র দলের সমস্ত নিউজ কভার করা তারা বয়কট করেছে। এইখানে মহসিন হল ছাত্র সংসদের এক সদস্যকে ছাত্র দলের রাকিব নামে একটা ছেলে মেরে তার কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। তো যখন তারা তার নাম সহ প্রশাসনের কাছে দিয়েছে, প্রশাসন তাদের বিচার করে নাই, তারপরে থানায় তাদের নামে মামলা করতে গেছে, থানা প্রশাসন তাদের মামলা নেয় নাই, তখন এই ছাত্ররা হল সংসদ বাধ্য হয়ে তারা কি করেছে, ওই ছেলেটার সন্ত্রাসী রাকিব এরকম একটা ব্যানার তারা মহসিন হলে লাগিয়ে দিয়েছে। লাগানোর পরে এবার ছাত্র দলের যেখানে যারা ছিল বহিরাগত সহ এইখানে এসে তারা হল সংসদের সবাইকে ডেকে অনেকটা মারমুখী আচরণ এবং
সাথে যেহেতু সবাই তো ছাত্র শিবির সেখানে চলে এসেছে তাদেরকে রক্ষা করার জন্য। মুখোমুখি অবস্থান আমরা দেখেছি, সেখানে ছাত্র শিবির অত্যন্ত সংযমের পরিচয় দিচ্ছে। অপরদিকে তারা ওই ব্যানার টেনে ছেড়ার জন্য, তাকে তো সন্ত্রাসী বলা যাবে না, সন্ত্রাসীকে সন্ত্রাসী বলা যাবে না, চোরকে চোর বলা যাবে না, চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাবে না, তাদের তো গায়ে লাগে। তারা ওই ব্যানার টেনে ছিঁড়তে না দিলে তাদেরকে মেরে রাত্রেই হল থেকে বের করে দেবে, এরকম একটা ব্যাপার স্যাপার। এই যে তাদের শেল্টার দেওয়ার একটা মানসিকতা, অপরাধীকে আড়াল করার একটা মানসিকতা, এটা খোদ মিডিয়া এবং আমাদের যারা সুশীল সমাজ এখন কাজ করছে, এই দায় তারা মোটেই এড়াতে পারে না। এই যে গত কয়েকদিন ধরে আমরা দেখছি ছাত্র দলের অব্যাহতভাবে সন্ত্রাস চালানো, আধিপত্য কায়েম করার জন্য সারা দেশে যে জোরপূর্বক এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে, মারামারির ঘটনা ঘটছে, এইগুলোকে জাস্টিফাই করছে কারা? এগুলোকে আড়াল করার চেষ্টা করছে কারা? তাদেরকে শেল্টার দিতে চেষ্টা করছে কারা? আমাদের বর্তমান এক শ্রেণীর নতুন করে গজিয়ে ওঠা বুদ্ধিজীবী এবং মিডিয়া শ্রেণী। বিগত সময় আমরা দেখেছি ছাত্রলীগ কেন হয়ে উঠেছিল? ছাত্রলীগ যে অপকর্মগুলো করতো, সেই অপকর্মগুলোকে আস্তে করে ঢেকে দিত মিডিয়া এবং এক শ্রেণীর আওয়ামী বুদ্ধিজীবী। ঠিক ছাত্র দলের ক্ষেত্রেও একই দায়িত্বে অবতীর্ণ হয়েছে, একই ভূমিকায় অবতীর্ণ হয়েছে বর্তমানের কিছু নতুন গজিয়ে ওঠা বুদ্ধিজীবী এবং এই জিটিভির টকশকারদের মতো, কাজী জেসিনদের মতো সাংবাদিকেরা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।